জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। ওএমআর মেশিনে চলছে যকসু নির্বাচনের ভোট গণনা। এখন পর্যন্ত ফলাফলে ভিপি জিএস সহ বেশিরভাগ পদে এগিয়ে আছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, এখন পর্যন্ত কয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে? পূর্ণ ফলাফল পেতে আর কতক্ষণ সময় লাগবে এবং কোন পদে কত ভোটে এগিয়ে আছে কারা, জানাবেন? ফলাফল গণনা করতে আরও কত সময় লাগবে সেটি আসলে এই মুহূর্তে বলা মুশকিল, কারণ এক একটি কেন্দ্রের আমরা দেখছি যে এক এক কেন্দ্রে এক এক রকম সময় লাগছে ভোট গণনা করতে, কারণ ভোটার সংখ্যাও বিভিন্ন কেন্দ্রের কম বেশ আছে। তবে এখন পর্যন্ত 20টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আমরা এখানে দেখেছি যে আমরা যদি 19তম কেন্দ্রের কথাটি বলি, সেখানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে এখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যিনি ভিপি তিনি 18তম যখন ঘোষণা করা হয় তার আগেও তিনি পিছিয়ে ছিলেন, কিন্তু 19তম কেন্দ্রের ফলাফল যখন ঘোষণা করা হয় তখন তিনি এগিয়ে যান। এরপরে 20তম ফলাফল যখন ঘোষণা করা হয় সঙ্গীত বিভাগের, তখন কিন্তু তিনি আবার পিছিয়ে যান। এখন আমরা যে হিসেবটি দেখছি যে 88টি ভোটে এই মুহূর্তে পিছিয়ে রয়েছে ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী, এবং 88 ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের যিনি ভিপি প্রার্থী রাকিব। কিন্তু একটি বিষয় যদি একটু বলি যে এটি ভিপি পদে আমরা দেখছি যে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ব্যাপার ঘটছে এখানে, কিন্তু অন্য যে সকল পদ রয়েছে সেখানে বেশিরভাগ পদেই আমরা দেখছি শিবির সমর্থিত যারা প্রার্থী রয়েছেন তারা এগিয়ে রয়েছেন। তবে আমরা দেখছি যে পরিবহন সম্পাদক কিংবা সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক, পাঠাগার, এরকম কিছু পদে আমরা দেখছি যে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করছে ছাত্রদলের প্রার্থীরা, তারা এখানে অনেক ক্ষেত্রে এগিয়ে থাকছেন। আরেকটি বিষয় যদি আপনাকে একটু বলে রাখি, আমরা দেখছি যে ভোট গণনা শুরু হয়েছিল গতকাল, আমরা দেখেছি বিকেল 3:30 নাগাদ ভোট শেষ হয়, এবং এরপরে সব ব্যালট বাক্সগুলো যখন এখানে নিয়ে আসা হয় ধীরে ধীরে সব নিয়ে আসার পরে ভোট গণনা এক পর্যায়ে শুরু হয়, কিন্তু সেটি থেমে যায় নানা নাটকীয়তায়। এরপর আমরা দেখেছি যে জরুরি মিটিংয়ে বসে নির্বাচন কমিশন সহ যারা ভিপিজিএস প্রার্থী রয়েছে, তারপর থেকে সিদ্ধান্ত হয় যে ভোট গণনা, আমরা দেখেছি রাত 1:30 নাগাদ ভোট গণনা শুরু হয়। এখন পর্যন্ত ভোট গণনা চলছে, 20টি গণনা হয়েছে, আরও প্রায় অর্ধেক বাকি রয়েছে। তো এই ছিল মিয়াজি আমার কাছে সবশেষ তথ্য। ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চলছে যকসু নির্বাচনের ভোট গণনা। তার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কার্যক্রম চলছে। বুধবার বিকাল 4টা পর্যন্ত আপিল হয়েছে 91টি। গেল দুদিন সহ আজ পর্যন্ত সব মিলিয়ে আপিল হয়েছে 255টি। প্রথম 2 দিন 164টি আপিল আবেদন জমা পড়ে। আপিল আবেদন গ্রহণ চলবে 9 জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিল 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। এদিকে ছোটখাটো ভুলের জন্য যাদের মনোনয়ন বাতিল হয়েছে আপিলে ফিরে পাওয়ার আশা করেন বিভিন্ন দলের প্রার্থীরা। এছাড়াও নিজ অঞ্চলে আপিলের সুযোগ পেলে হয়রানি কম হতো বলেও মন্তব্য করেন অনেকে। 10 তারিখে হিয়ারিং হবে, ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী এটা গ্রহণ হয়ে যাবে। যেই ডিস্ট্রিক্টেরটা বা যেই বিভাগে করলেও শেষ হইতো, আমরা ময়মনসিংহ বিভাগে শেষ করে দিত, তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। আমাদের এলাকায় এটা যদি সমাধান করার মতো যদি একটা সিস্টেম থাকতো, তাহলে আমরা আজকে পঞ্চগড় থেকে হিমালয় কন্যা এত দূর থেকে আমাদেরকে আসে এখানে আপিল করার জন্য যে হয়রানিটা হচ্ছে, এটা অতীব দুঃখজনক একটা বিষয়। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। বিশ্বকাপে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়ে বিবিসির মেইলের জবাব দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এমন প্রেক্ষাপটে সচিবালয়ে বৈঠক শেষে ব্রিফ চলছে, সেখানে কথা বলছেন বিসিবি পরিচালক আমিনুল ইসলাম বুলবুল। সরাসরি চলে যাচ্ছে সেখানে। অন্য আরো দেশ খেলতে যাবে, তো তাদের নিরাপত্তার বিষয়টিও চলে আসবে নিশ্চয়ই। তারা যদি কমপ্লেন না করে আমাদের কমপ্লেনটা টিকবে কিনা, আপনি কি মনে করছেন? না, আমরা তো ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি। এটা তো দেখেছেন তো মুস্তাফিজ যখন একটা খেলোয়াড়
একটা খেলোয়াড়কেই যখন দেখলাম যে শৃঙ্খলা সিকিউরিটি দিতে অসুবিধা কারণেই তো তাকে বাদ দেওয়া হয়েছে, তখন একটা দল, একটা পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দেখতে যাবে, এটা তো বিরাট ব্যাপার। ইম্প্যাক্টে কি ধরনের পড়তে পারে লং টার্ম, আপনি কি মনে করছেন? না, লং টার্ম না, আমরা দেখেন আমাদের জাতীয় দল তৈরি করছি। আমরা আপনারা জানেন যে আমাদের টিম স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে। আমাদের কিন্তু এই বিপিএলটা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু ওয়ান অফ দ্য রিজন যে টি-20 ফরম্যাটে আমাদের টিমটা যেন ইউজ টু হয়, সব কিছু আমাদের দিক থেকে আমরা প্রস্তুতি রাখছি। সো আমাদের এখানে কোনো ছাড় নেই। যেমন ইতিমধ্যে আইসিসি জানিয়েছে যে আসলে শ্রীলঙ্কা খেলাটা সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা মিটিং যে করলেন, পরবর্তী সিদ্ধান্তটা আসলে আপনারা বুঝাবেন কি হতে পারে? এই যে একটা প্রোপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না, এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে। আমি জানি না, এটা একটা প্রোপাগান্ডা আমি বলবো, ফলস নিউজ। কেননা এখনো আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা, আমরা তাদেরকে জানিয়েছি, তারা আমাদের থেকে জানতে চাইছে কি কি ইস্যু, তো আমরা এখন কি কি ইস্যু সেগুলো লিখে পাঠাবো। ভারতের সাথে যেটা কি মাঠে পড়ে গেল তাহলে আমরা তো স্পোর্টস অর্গানাইজেশন, আমরা ওইভাবে চিন্তা করি। খারাপ হয়ে গেল কিনা এটা তো আইসিসি তো একটা, আপনারা জানেন যে আইসিসি, ফিফা, ওয়ার্ল্ড টেনিস, এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন, এবং তাদেরকে আমরা আমাদের যে রিজনগুলো আছে, কারণগুলো আমরা বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ। ভারত তো আসবে বাংলাদেশে, যখন যায় না তখন একটা কনসিকুয়েন্স ফেস করছে। বাংলাদেশ যদি না যায় তার মানে হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশে পার্টিসিপেটটা হবে না, যেহেতু আদার কোনো ভেন্যুতে ম্যাচ নাই। সো বিসিবি কি সেটাও কনসিডার করবে? বিসিবি সেটাও কনসিডার করবে। যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি, এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। আমি একটু সহজ করে দিই আপনাকে, যদি এরকম হয় ভারতে না যাওয়ার বিনিময়ে যদি বিশ্বকাপ কনসিডার করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, সিচুয়েশন আমাদেরকে বলবে, আমরা আমাদের ব্যাপারে অনড়। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। বিএসএফের গুলিতে সীমান্তে ফেলানী হত্যার 15 বছর ঘিরে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে রাজধানীর নতুন বাজার এলাকায় বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, কি দাবি জানিয়েছেন তারা? মোর্শেদ, আজ থেকে ঠিক 15 বছর আগে এই বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তের ফেলানী সীমান্ত কুড়িগ্রাম সীমান্তে গুলি করে হত্যা করা হয় বাংলাদেশি 15 বছর বয়সী কিশোরী ফেলানীকে, এবং সেখানে তাকে শুধু হত্যাই করেনি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে হত্যা করে সীমান্তের যে কাঁটাতারা রয়েছে সেখানে ঝুলিয়ে রেখেছিল, এবং সেই ছবি ছড়িয়ে পড়লে দেশে এবং দেশের বাইরে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। মানবাধিকার সংস্থাগুলো এটা নিয়ে ব্যাপক কথা বলা শুরু করে, এবং আজকে তার 15 বছর পূর্তি, এবং সেই উপলক্ষে আজকে ভারতীয় দূতাবাসের সামনে আধিপত্যবাদ বিরোধী মার্চ করেছে জাতীয় নাগরিক পার্টির নেতারা। আমি একটু বলতে চাই, ঠিক কিছুক্ষণ আগে এখানে রাস্তা অবরোধ করেছিল জাতীয় নাগরিক পার্টির নেতারা, এবং সেখানে তারা বলেছেন যে বাংলাদেশে যে সকল রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে তার পেছনে অন্যতম ভূমিকা রেখেছে যে ভারতীয় সরকার বা ভারতীয় যে এই গোয়েন্দা সংস্থাগুলো, তাদের সাথে যারা জড়িত দেশের ভেতরে দেশের বাইরে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নাগরিক পার্টির নেতারা। এছাড়া তারা বলেছেন ফেলানী হত্যাকাণ্ডের যেই ফুলবাড়ি সীমান্তে যে ফেলানী হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার এখন পর্যন্ত হয়নি। জড়িতদের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেই বিচার আলোর মুখ দেখেনি। এছাড়া শুধু ফেলানী নয়, সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে এখন পর্যন্ত সবগুলো হত্যাকাণ্ডের যেন বিচার করা হয়, এবং ভবিষ্যতে যেন এই ধরনের হত্যাকাণ্ড না হয় সে বিষয়ে মূলত তারা বারবার করে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এবং তারা বলছিলেন যে এখানে ভারতীয় দূতাবাসের সামনে আরও কিছুক্ষণ অবস্থান করবেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে অনুরোধ করে শেষ পর্যন্ত সরিয়ে দিয়েছেন, এবং এখন পর্যন্ত ভারতীয় দূতাবাসের সামনের যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি এখন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে, এবং এখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফেলানী হত্যার বিচারের দাবিতে এনসিপির বিক্ষোভের সবশেষে জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। জামায়াতের পক্ষ থেকে এনসিপিকে 10টি আসন দেওয়া হবে এমন তথ্যের ভিত্তি নেই বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনারদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রার্থিতা বাছাইয়ে বৈষম্য করেছে কমিশন। একই ঘটনায় অনেকের মনোনয়নপত্র গ্রহণ করলেও বিভিন্ন জায়গায় দলীয় ডিসিরা জামায়াতের অনেকের প্রার্থিতা বাতিল করেছে। সুষ্ঠু নির্বাচনের জন্য কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কথা কমিশনকে বলেছেন তিনি। তারেক সাহেবের সাথে আমাদের কোনো ফর্মাল বৈঠক হয় নাই। ম্যাডামের মৃত্যুর পরে ওনাকে আমরা শোক জানাতে গিয়েছিলাম, মানে আমাদের প্রধান শোক গিয়েছিল, আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার শরীরটা ভালো ছিল না, এবং সেখানে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, আলোচনা হচ্ছে। বাইদি ভাই আমরা যেটা বলেছি, আমির যেটা বলেছেন সেটা হচ্ছে নির্বাচনের পরেও রায় যেই হোক আমরা সবাই একে অন্যকে মেনে নেব রায়কে, যদি সুষ্ঠু নির্বাচন হয়। দৃষ্টি আকর্ষণ করেছি, ওনারা গুড হিয়ারিং দিয়েছেন, আশ্বাস দিয়েছেন। আমরা বলেছি আশ্বাস নট এনাফ, ভালো কথা নট এনাফ, সব আমরা করব, দিস ইজ নট এনাফ। অ্যাকশন দেখতে চাই। আপনাদেরকে মাঠের প্রমাণ করতে হবে যে হোয়াট এক্স্যাক্টলি ইউ আর ডুইং। যুক্তরাষ্ট্রের ভিসা পেতে এবার গুনতে হবে বিশাল অঙ্কের জামানত। ট্রাম্প প্রশাসনের বিতর্কিত ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হলো বাংলাদেশ সহ 25টি দেশ। এ নিয়ে তালিকায় মোট দেশের সংখ্যা এখন 38টি। এর ফলে ব্যবসা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে B1 ও B2 ভিসা পেতে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের সর্বোচ্চ 18 লাখ টাকা পর্যন্ত জামানত দিতে হবে। আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে এই নিয়ম। ট্রাম্প প্রশাসনের দাবি, যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে থেকে যাওয়ার প্রবণতা বেশি, মূলত তাদের ওপর নিয়ন্ত্রণ আনতেই এই কড়াকড়ি। 2026-এর শুরুতেই ট্রাম্প প্রশাসনের এমন কঠোর অভিবাসন নীতি শুধু বাংলাদেশ নয়, বরং দক্ষিণ এশিয়ার ভ্রমণকারীদের মধ্যেও সৃষ্টি করেছে গভীর উদ্বেগ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।